বন্ধুরা একটা কথা খুবই ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশ নাকি ডুবে গিয়েছে। আর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ভারতের ফারাক্কা বাঁধের মধ্যে ফাটল দেখা গিয়েছে আর খুব তাড়াতাড়ি এই বাঁধ ভেঙে ফেলা হবে। আপনারা শুধুমাত্র বাংলাদেশের বন্যার কথা শুনেছেন, তবে এখনো অনেক মানুষ এটা জানে না যে ভারতের ত্রিপুরা রাজ্যেও ভয়াবহ বন্যা দেখা গিয়েছে, যার ফলে অনুমান করা হচ্ছে 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং বন্যা হওয়ার কারণে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। এই ভয়াবহ ঘটনা বাংলাদেশের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখা গিয়েছে। লক্ষ লক্ষ মেট্রিক টন ফসল জলের তলায় তলিয়ে গিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই ভয়াবহ ঘটনাটিকে ন্যাচারাল ডিজাস্টার বলে আখ্যা দিয়েছেন। বাংলাদেশের অবস্থাও খুব খারাপ, এখনো পর্যন্ত অনেক জায়গায় খাবার এবং ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। জলের তলায় তলিয়ে গিয়েছে গ্রাম কি গ্রাম। এই উদ্ধার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশের ছাত্র সমাজ। তবে বর্তমান সময়ে কিছু নিউজ মিডিয়া এবং কতগুলি ইউটিউব চ্যানেল এই সকল ঘটনাগুলিকে নিয়ে গুজব রটাচ্ছে, আর এই সকল বাড়াবাড়ি গুজব তথ্যগুলির জন্য মানুষের মনের মধ্যে হিংসা ছড়াচ্ছে। এই সকল ঘটনার মাঝে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা কথা বেশ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী। অনেকের ধারণা ভারত বাঁধ খুলে দিয়েছে বলেই এই বন্যা হয়েছে, যার ফলে বাংলাদেশের কিছু মানুষ রেসারেসির কথা বলছে, আবার ভারতের কিছু মানুষ রেসারেসির কথা বলছে। অর্থাৎ দুই পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ দুই দেশের সম্পর্ককে খারাপ করার চেষ্টা করছে। দুই পক্ষ থেকে সমানভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে। এটাতে কারোর কোনো লাভ হচ্ছে না, উল্টে দুই দেশের সম্পর্ককে আরো নিচে নিয়ে যাচ্ছে। তবে এখন প্রশ্ন হলো, এই সকল ঘটনার পিছনে আসল সত্যিটা কি? এই বন্যা হওয়ার পিছনে কারণ কি? ভারত কি জেনে বুঝে ইচ্ছা করে বাঁধ খুলে দিয়েছিল? আপনি শুনলে হয়তো অবাক হবেন যে বাঁধ নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, সেই ডুম্বুর বাঁধের কারণে কিন্তু বাংলাদেশের কুমিল্লা গত 30 বছরে কোনো রকমের বড় বন্যার শিকার হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, এই বাঁধ নিয়ে আসল সমস্যাটা কি হয়েছে? এই বন্যার আসল কারণ কি? এর পিছনে কি সত্যতা রয়েছে? আবার অনেক মানুষের প্রশ্ন, ভবিষ্যতেও কি এই ধরনের বন্যা হতে পারে? এই ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচার কি উপায় আছে? আজকের ভিডিওতে এই বাঁধ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আর আমরা এটাও জানার চেষ্টা করব এই বাঁধ নির্মাণ করার কারণ কি ছিল। সর্বপ্রথমে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি, গত 17 এবং 18 আগস্ট বঙ্গোপসাগরে একটি লো প্রেসার শুরু হয়, আর আমাদের এই অঞ্চলে মৌসুমী বায়ু প্রবাহের ফলে জুলাই এবং আগস্ট মাসে অনেকটা পরিমাণে বৃষ্টি হয়। তবে এই মৌসুমী বায়ু প্রবাহের পাশাপাশি এর সঙ্গে যদি লো প্রেসার যুক্ত হয়, তাহলে বৃষ্টির পরিমাণ আরো অনেকটা পরিমাণে বেড়ে যায়, আর অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ভয়াবহ সাইক্লোনও হতে পারে। 17 এবং 18 আগস্ট বঙ্গোপসাগরে যে লো প্রেসার তৈরি হয়েছিল, আর সেটার ফলে যে এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ হবে, এটা কিন্তু কনফার্ম খবর ছিল। তবে শুরুতে মনে করা হচ্ছিল এই বিপদটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে যাবে, তারপর সেটা বিহারে আছড়ে পড়বে। কিন্তু এটার গতিপথ পরিবর্তন হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব জেলাগুলির উপর দিয়ে যেতে শুরু করে, আর ভারতের ত্রিপুরা এবং মেঘালয়কেও কভার করে নেয়, যার ফলে এই গোটা পথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়। 19, 20, 21 এই 3 দিন টানা বৃষ্টি হয়। তবে 21 তারিখে বৃষ্টির পরিমাণ ছিল সব থেকে বেশি। বলতে পারেন গত 30 বছরের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল এই 21 তারিখে। এমনকি ভারতের আবহাওয়া দপ্তরও এতটা পরিমাণে বৃষ্টির অনুমান করতে পারেনি। দক্ষিণ ত্রিপুরায় 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল 252 মিলি, সেখানে বৃষ্টি হয়েছে 981 মিলি। অর্থাৎ এই বৃষ্টির পরিমাণ ডবলেরও ডবল। আপনি কি ভাবতে পাচ্ছেন স্বাভাবিকের তুলনায় 288% বেশি বৃষ্টি হয়েছে? আর ঘুমতি এলাকায় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ছিল 196 মিলি, কিন্তু সেখানে বৃষ্টি হয়েছে 656 মিলি। ভারতের গোটা ত্রিপুরা রাজ্যে 100 থেকে 200% মতো বেশি বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায়। অপর পাশে বাংলাদেশের ফেনীতে 19 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে বৃষ্টির পরিমাণ ছিল 304 মিলি। কুমিল্লায় বৃষ্টি হয়েছিল 210 মিলি। মৌলভীবাজার, নয়াখালী, চট্টগ্রাম প্রত্যেকটা জায়গায় অধিক মাত্রায় বৃষ্টি হয়েছে। এতটা পরিমাণে বৃষ্টির কারণে স্বাভাবিকভাবে পুরো এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে। কয়েক লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষের ঘর তলিয়ে গিয়েছে, গবাদি পশু মারা গিয়েছে, অনেক মানুষকে রেস্কিউ করা সম্ভব হয়নি। তবে এই সম্পূর্ণ ঘটনাতে দায়ী করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে থাকা ডুমুর বাঁধকে। বলা হচ্ছে ভারত নাকি ইচ্ছা করে এই বাঁধটি খুলে দিয়েছে, আর ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ফেনী এলাকায় ভয়াবহ বন্যা হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। আর বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীয় সরকারের অ্যাডভাইজার নাহিদ ইসলাম এক প্রকার মিটিং করে এই বন্যার দায়ভার ভারতের উপর চাপিয়ে দিয়েছে। এমনটা বলা হচ্ছে ভারত বাংলাদেশকে না জানিয়ে এই বাঁধ খুলে দিয়েছে। তবে এই কথাটি কি আদৌ সত্যি? চলুন এবার গুজব তথ্যগুলিকে সাইডে রেখে বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাপারটাকে বুঝে নিই। ভারতের ত্রিপুরা থেকে গুমতি নদী পাহাড়ি এলাকার মধ্য দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশে, যেটা বাংলাদেশের কুমিল্লা
কুমিল্লা শহরের মধ্য দিয়ে গিয়ে দাউদকান্দি হয়ে মেঘনা নদীতে পড়েছে। আপনি যদি ম্যাপ দেখেন তাহলে বুঝতে পারবেন এই নদীর গতিপথ কোনো রকমভাবে বাংলাদেশের ফেনীর উপর দিয়ে যায়নি। ফেনী থেকে এই নদীর দূরত্ব অনেক বেশি, অর্থাৎ এই নদীর জল হঠাৎ করে বেড়ে গেলে তার জন্য কখনো ফেনীতে বন্যা হবে না, কারণ এই নদীর ডিস্টেন্স ফেনী থেকে অনেক দূরে। কিন্তু বারংবার সোশ্যাল মিডিয়াতে এটাই বলা হচ্ছে যে এই নদীর কারণে ফেনীতে বন্যা হয়েছে। 1974 সালে এই ডুম্বুর বাঁধ নির্মাণ করা হয়েছিল, আর সেই সময় বাঁধ নিয়ে কোনো রকমের আন্তর্জাতিক আইন ছিল না, আর সেই সময় বাংলাদেশের সরকার এই বাঁধ নিয়ে কোনো রকমের আপত্তি করেনি। বলতে পারেন দুই দেশের সমঝোতা দিয়ে এই বাঁধ তৈরি করা হয়েছিল। এখন হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, নদী আপন গতিতে চলে, তাহলে সেখানে বাঁধ কেন নির্মাণ করা হয়? মানুষ সর্বদা চেয়েছে প্রকৃতিকে কন্ট্রোল করতে, আর এর জন্য নদীর মধ্যে বাঁধ দিয়ে সেই জলকে সেচের কাজে ব্যবহার করতে চেয়েছে, চাষবাসের কাজে ব্যবহার করা হয়। এছাড়াও নদীর জলে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তবে এই বাঁধ দেওয়ার কারণে অনেক ধরনের ক্ষতিও হয়, যেমন ধরুন বাঁধের ফলে নদীতে পলি জমে নাব্যতা কমে যায়, জলে লবণের পরিমাণ বেড়ে যায়, অনেক সময় জলজ প্রাণীর ক্ষতি হয়, যার ফলে বাঁধ নিয়ে অতীতকাল থেকেই পরিবেশ প্রেমীরা বাধা দিয়ে আসছে। কিন্তু তারপরেও চীন, আমেরিকা এবং ইউরোপের অন্যান্য উন্নত দেশগুলি নিজেদের ফায়দার জন্য নদীতে বাঁধ দেয়। এমনকি বাংলাদেশেও কর্ণফুলী নদীর উপরে বাঁধ দেওয়া হয়েছে। এখানে হিউজ পরিমাণে বিদ্যুৎ তৈরি করা হয়। তবে এই কাপ্তাই বাঁধ তৈরি করার সময় এখানকার ট্রাইবালরা অনেক আপত্তি জানিয়েছিল, তাদের ঘরবাড়ি, চাষের জমি নষ্ট হয়ে গিয়েছিল। আজকের দিনে কিছু পরিমাণ ক্ষতি হলেও নদীর উপরে বাঁধ দেওয়া হয়, আর এইভাবে বাঁধ দিলে ক্ষতি থেকে লাভের পরিমাণ অনেকটা বেশি থাকে। গোমতীর নদীর উপরও এই ডুম্বুর বাঁধটি সেই সময় একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। এই জলবিদ্যুৎ কেন্দ্র দিয়ে 10 মেগাওয়াটের বিদ্যুৎ তৈরি করা হয়। এটা ত্রিপুরার মেন গ্রিডে যায়, আবার সেই মেন গ্রিড থেকে বাংলাদেশ 40 মেগাওয়াট বিদ্যুৎ নেয়। তবে বাংলাদেশ ফ্রিতে নেয় না, এর জন্য টাকা দেয়। এখানে বলার উদ্দেশ্য এটাই যে এই বাঁধের কারণে বাংলাদেশের পরোক্ষভাবে কিছুটা অংশে লাভ হয়। এখানে আরো একটা জিনিস বাংলাদেশের লাভ হয়, যদি আপনি পুরাতন আর্টিকেল পড়ে থাকেন তাহলে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এই গোমতী নদীকে একটা সময় বলা হতো কুমিল্লার দুঃখ। বাংলাদেশের জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আয়ুন নিষদ বলেন, ডুম্বুর বাঁধ তৈরি করার আগে প্রায় প্রতি বছরই গোমতী নদীর কারণে কুমিল্লায় বন্যা হতো। এটাতে তাদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতো, আর এই বাঁধের ফলে বৃষ্টির জল বাঁধে আটকে পড়ে, যার ফলে এখানে বন্যা আর হয় না। তবে যদি এই গোমতী বাঁধ ভেঙে ফেলা হতো বা যদি এখানে বাঁধ না থাকতো, তাহলে এই বন্যার পরিমাণ আরো ভয়াবহ রূপ নিত। এটা হয়তো আপনি বুঝে গিয়েছেন। গত 17 এবং 18 আগস্ট এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত হয়। তবে বাংলাদেশের এই এলাকাটা নিচের দিকে হওয়ায় ত্রিপুরা, মেঘালয় এই সকল এলাকায় হওয়া প্রচুর পরিমাণে বৃষ্টির জল দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে, যার ফলে এই সকল বৃষ্টির জল বাংলাদেশের নদীগুলিকে আরো বেশি করে ভরাট করে তোলে। অপর পাশে বিগত 19 আগস্ট ছিল পূর্ণিমা, যার ফলে নদীগুলি আরো ভয়াবহ রূপ ধারণ করে। তবে অনেকটা সময় ধরে এই নদীগুলির সংস্করণ ভালোভাবে হয়নি। 2022 সালের একটি আর্টিকেলে বলা হয়েছিল, কুমিল্লা নদীতে যে গোমতী নদী বয়ে গিয়েছে তা ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র ভারতের কথা বলছি, বাংলাদেশেও এই ধরনের ঘটনা দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে ভারত নাকি ইচ্ছা করে বাঁধ খুলে দিয়েছে। বাংলাদেশ এই প্রসঙ্গে একটু তথ্য দিই। ভারতের এই ডুম্বুর বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। অর্থাৎ ভারত যদি ইচ্ছা করে বাঁধ খুলে দেয় তাহলে বাংলাদেশ ডুবে যাওয়ার আগে ভারতের ত্রিপুরার প্রায় 120 কিলোমিটার এলাকা ডুবে যাবে। তাই ইচ্ছা করে বাঁধ খুলে দেওয়ার যে যুক্তি সেটা এখানে আসে না। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে 30 বছর পর ভারত এই বাঁধের গেট খুলে দিয়েছে, যার ফলে বাংলাদেশে বন্যা হয়েছে। তবে জলের লেভেল যখন প্রয়োজন অতিরিক্ত বেড়ে যায় তখন এই সকল বাঁধের গেট অটোমেটিক একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খুলে যায়। অর্থাৎ যে লেভেলের উপরে জল থাকলে বাঁধের ক্ষতি হতে পারে, সেই লেভেল পর্যন্ত জলকে নিয়ে আসার জন্য বাঁধ অটোমেটিক খুলে যায়। তবে এই বাঁধ যদি অটোমেটিক জলের লেভেলকে না মেনটেন করে তাহলে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বাঁধ ভেঙে গেলে কি পরিমাণ অঘটন ঘটবে সেটা হয়তো আমাকে আর বলে বোঝাতে লাগবে না। আর অনেকেই দাবি করছে বিগত 30 বছরের মধ্যে ভারত কোনোদিন এইভাবে বাঁধ খোলেনি। তবে এখানে আরো একটি তথ্য দিয়ে রাখি, বিগত 30 বছরের মধ্যে এতটা পরিমাণে বৃষ্টি আগে কখনো দেখা যায়নি। 18, 19, 20, 21 এই 4 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা বিগত 30 বছরে হয়নি। এত কিছুর পরেও যদি এই বাঁধ নিয়ে কারোর মনে সন্দেহ থাকে তাহলে তার জন্য ত্রিপুরার মিনিস্টার রতননাথ লাহা বলেছেন, বাংলাদেশ থেকে যে কোনো প্রতিনিধি এর সত্যতা যাচাই করার জন্য সেখানে গিয়ে দেখে আসতে পারে। তিনি নিজে এই বাঁধ ঘুরিয়ে দেখাবেন, এমনকি এই বাঁধ কিভাবে কাজ করে সেটাও দেখাবেন। সোশ্যাল মিডিয়ায় আরো একটা তথ্য ট্রেন্ডে উঠেছে,
সেটা হচ্ছে যে ভারত নাকি ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, বাংলাদেশে বন্যা ঘটিয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশের একজন উচ্চপদস্থ আধিকারিকের বিজ্ঞানসম্মত যুক্তিগুলিকে শুনে নেব। বর্ষাকালে নাকি ফারাক্কা বাঁধের 109টা গেট সর্বদা খোলা থাকে, এগুলিকে কোনো রকমভাবে বন্ধ রাখা হয় না বা ইচ্ছাকৃতভাবে বন্যার জন্য খোলা হয় না। আর বর্ষাকালে সেখানে জল আটকে রাখার কোনো যুক্তি কথা নেই। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে এই সকল গুজব তথ্যগুলি শুনবেন না, আর গুজব খবরগুলি মানুষকে শেয়ার করে হিংসা ছড়াবেন না। বন্ধুরা, আমাদের আজকের তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখে দেবেন, আর আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষদেরকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।